হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘুম ভাঙবে কবে? আমার প্রশ্ন, আওয়ামী লীগ নেতা কর্মীরা কি গত 2 বছরে আদৌ এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমাতে পেরেছে? তাদের কি বাংলাদেশ নামক রাষ্ট্রটা যারা যারা ক্যাপচার করে নিয়েছে তাদেরকে কি ঘুমাতে দিয়েছে? 15 বছর 7 মাস বোধহয় আওয়ামী লীগ সরকার ছিল, তখন তো বাংলাদেশ নামক রাষ্ট্রটার সবাই কম বেশি ঘুমাতে পেরেছে। গত 2 বছর কি আওয়ামী লীগের নেতা কর্মীরা আদৌ ঘুমাতে পেরেছে? তারা কি তাদের ঘরে থাকতে পেরেছে? কয়জন নেতা কর্মী বিদেশে গেছে হিসাব করতে পারেন? আওয়ামী লীগ নামক একটা রাজনৈতিক দলে কত পার্সেন্ট নেতা কর্মী বিদেশে যেতে পেরেছে? কোন পার্সেন্টের কি আপনি ফেলতে পারবেন? তাহলে যে বিশাল অংশ বাংলাদেশে বিদ্যমান, তারা কি একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পেরেছে তাদের বিছানায়, তাদের ঘরে? ঘুমাতে পারেনি। প্রথম কথা হচ্ছে আপনার এই শিরোনামটা সাথে এখানে আমি ডিফার করতেছি, কারণ তাদের আসলে ঘুম নাই। 2 বছর যাবত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী দেশে বিদেশে, দেশেরটাতে আমি আসছি আগে, দেশের ভিতরে যারা আছে, বিদেশে 0.5% নেতা কর্মীও আসতে পারে নাই। সুতরাং এই বৃহৎ এই গোষ্ঠী, এই রাজনৈতিক দলটি, নেতা কর্মীরা দেশের ভিতরে আছে, জেলের ভিতরে আছে, তাদের ঘুম নাই, নিদ্রা নাই, এবং তাদের সাথে লিঙ্ক আপ আছে তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, দোকানদার, যে দোকানে চাকরি করতো সেই দোকানের কর্মচারী, এভরিবডি ভীষণ ভাবে দমন পীড়নের শিকার। কারোরই চোখে ঘুম নাই। কেউ রাত্রেবেলা শান্তি মতো 8 ঘন্টা বা 5 ঘন্টা ঘুমের মধ্যে তারা ভয়ে জেগে উঠে, কেউ ঘুমাতে পারে নাই। এটা হচ্ছে বাস্তব চিত্র। আমরা ভেবেছিলাম, আপনারা ভেবেছিলেন নির্বাচনটা হয়ে গেলে একটা মানে আপসাইড ডাউন হয়ে যাবে, কিছুই হয় নাই। নির্বাচনটা হওয়াতে আমাদের ইউনুসিয়ার চেহারা বদলায়া নতুন কিছু চেহারা দেখতে পাচ্ছি। পুরনো মদ নতুন বোতলের মধ্যে দেখতে পাচ্ছি, বলে না এরকম? এরকমই তো বলে কথার কথা। এটা হলো একটা। আমি বলবো, আপনি বলবেন যে আমি কি বলতে লোপা আপাকে ডাকলাম, লোপা এনে কি কইতেছে, তাই না? সুতরাং না, প্রথমে আমাদের রিয়েলিটিটা বুঝতে হবে, বলার জন্যই তো প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্রথমে আমাদেরকে রিয়েলিটিটা বুঝতে হবে। আমি আপনাকে এই জন্য এটা নিয়ে আজকে আর্গু করি নাই, আমি হাসছি। এটা কি সাবজেক্ট? কারণ সাবজেক্টের সাথে আমি একমত না। আওয়ামী লীগের লোকেরা ঘুমাতে পারে না। আপনি জানেন তাদের জমি দখল হয়ে যেতেছে, তাদের বাড়ি দখল হয়ে যেতেছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল হয়ে যেতেছে, ভয়ঙ্কর অবস্থা। জেলের ভিতরে যারা আছে, জামিন হইতেছে এক কেসের সাথে সাথে শোন ইয়া দেখায়, আবার আরেকটা কেস দেখায়, আবার জেলখানায় পুড়ে দিতেছে। দ্যাট ইজ দ্য সিনারিও। মুক্তিযোদ্ধারা জেলের ভিতরে, দ্যাট ইজ দ্য সিনারিও। এবং মুক্তিযুদ্ধ মানেই সে আওয়ামী লীগ, এই ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মানুষের কথা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগ ঘুমালো কোথায়? নিদ্রাহীন জীবন। নিদ্রাহীন জীবনের কারণটা কি? কারণ 71-এ তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। নিদ্রাহীনতার কারণ কি? কারণ তাদের বঙ্গবন্ধু হচ্ছে তাদের নেতা। নিদ্রাহীনতার কারণ কি? শেখ হাসিনা তাদের নেতা। এবং তাদের দুজনের সবচাইতে বড় দোষ, একজন দেশকে ন্যাশনালিস্ট শেখ হাসিনা, আরেকজন তো দেশই বানালো। এটা হচ্ছে নিদ্রাহীনতার কারণ। আচ্ছা, এবার আমি বুঝতেছি আপনি যাদের কথা বলতেছেন তাদের নিদ্রায় যাওয়ার কথা বলতেছেন, বা সবাই বলতেছে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের বিদেশের নেতারা, অ্যাজ ইফ বিদেশে যদি ধরেন সমস্ত নেতাকর্মী মিলায়া বিদেশে যদি 4,000 নেতাকর্মী আসে বা 5,000 আসে, আওয়ামী লীগে তো তা না। আওয়ামী লীগের আপনি যদি কেন্দ্র থেকে ধরে উপজেলা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, তাহলে নেতার অবস্থাটা আপনি বুঝেন। আওয়ামী লীগ কিন্তু হিউজ দল, তাহলে কত পার্সেন্ট আছে? আচ্ছা ধরেন 2,000 না, আচ্ছা ধরেন 5,000 নেতা। অ্যাজ ইফ এই 5,000 নেতা দেশে না গেলে আওয়ামী লীগ যেন দেশে গেলেই যেন আওয়ামী লীগ ঘুরে যেতে পারবে না। এই 5,000 নেতা দেশে গেলে 5,000 নেতারা জেলে নিয়ে যাবে, জেলে নিয়ে আইসিটি মামলায় খুনের মামলা দিবে। That is the reality.
হ্যাঁ, আমাদেরকে প্রথমে আমাদের রিয়েলিটিটা বুঝতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের রিয়েলিটিটা বুঝতে হবে। আমাদের মানে আমি না, আমি আওয়ামী লীগের কিছু না, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। সো প্রথমে আওয়ামী লীগের রিয়েলিটিটা বুঝতে হবে। আওয়ামী লীগের সভাপতির নামে একটা মিথ্যা কেস দিয়ে একটা ক্যাঙ্গারু কোর্টে খুনের মামলায় খুনের ফাঁসি দিয়ে থুইছে। একটা রাজনৈতিক দলকে কার্যক্রম নিষিদ্ধ করে থুইছে। তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, যেটাই বলেন, সহযোগী সংগঠন ছাত্রলীগ, যেটার একটা লেগেসি আছে, সেই ছাত্রলীগকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে থুইছে। এই দলের ঘুরে দাঁড়াতে কালেকটিভলি প্রত্যেকটা উপজেলায় খোঁজ নেন, প্রত্যেকটা জেলা পরিষদে খোঁজ নেন, প্রত্যেকটা ইউনিয়নে মানে যেসব জায়গায় জেলখানা পেলখানা আছে, যেসব জায়গায় মনে করেন যে ইউনিয়নের ছেলে 5টা ছেলে জেলে, বা 5টা নেতার বাবা জেলে, পুত্রে না পায়া বাপরে নিচে গা, মাকে নিচে গিয়া, তাদেরকে বের করতে আওয়ামী লীগের কি পরিমাণ কাঠখড় পড়ে যেতে হইতেছে। কতগুলো উকিল তাদেরকে নিয়োগ করা হচ্ছে, উকিল পাওয়া যাচ্ছে না। আপনি তো ভিডিও দেখতে পারবেন না, কিছু বললে তখন বলে এআই দিয়ে বলে ভিডিও বানাইছে, আরেক মিথ্যা কথা। সমস্ত দিক দিয়ে একটা রাজনৈতিক দলকে যখন সারাশি আক্রমণ করবেন, তার ঘুম নিদ্রা তো দূরের কথা, তার থেকেও সবচেয়ে সমস্যা কি জানেন? আওয়ামী লীগের ভিতরের দলীয় কোন্দল। এইবার মূল পয়েন্টটাতে আসলাম আমি। আওয়ামী লীগকে বাইরে থেকে তো বহিঃশত্রু তো লাগবে না। আওয়ামী লীগ অনেক আগে আরো গুছায় যেত। আওয়ামী লীগের প্রবলেম হচ্ছে আওয়ামী লীগের দলীয় কোন্দল। একটা এত বড় দলের মানে প্রতিটা ইউনিয়নে 2টা 3টা 4টা করে ভাগ, এবং অনলাইনে আমি পর্যন্ত দেখতে পাই এই 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 মানুষটাকে ওই মানুষ গালি দিতেছে, ওই মানুষটাকে ওই মানুষ গালি দিতেছে। তারা কোনো কিন্তু ফেরার কোনো জন্য কোনো কিন্তু অনলাইন অ্যাক্টিভিজম করতেছে না। তারা অ্যাক্টিভিজম করতেছে কে কাকে ডিমেন্ড করবে। এই জায়গায় তো আমি শিরোনামটা করেছি, আওয়ামী লীগের ঘুম ভাঙবে কবে। প্রশ্ন তো এই জায়গায়। আমি তো আপনাকে ওই যে বলে না থেকে থেকে আনতেছিলাম, আমি তো সেটাই বললাম। প্রথম কথা হইতেছে সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, যে কোনো ভাবে আওয়ামী লীগ স্মরণকালের সবচাইতে মানে খারাপ সিচুয়েশনের মধ্যে, কঠিন সময়ের মধ্যে যাচ্ছে। এবং এই কঠিন সময় আমার কেন জানি মনে হয় আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ মানুষই নিয়ে আসবে। এটা আসবে। আমরা তো 5ই অগস্ট হবে আমরা বুঝতে পারি নাই, বুঝছে না? জুলাই আগস্ট একটা মিথ্যা যদি এস্টাবলিশ হয়ে যায়, সত্য তো এস্টাবলিশ হবেই, সেটা আলাদা বিষয়। আপনি যে প্রশ্নটা, আমি বুঝেছি আপনি এটা কেন লিখেছেন। আমার সেটাই হচ্ছে মূল সমস্যা লাগতেছে। সেটা হচ্ছে আওয়ামী লীগের যে ইন্টারনালি যে গ্রুপিং, এটার থেকে আওয়ামী লীগকে, এবং এই গ্রুপিং যে শুধু স্থলে আছে তা না, এটা ইথারে মানে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে গেছে গ্রুপিং। এই গ্রুপিং থেকে আওয়ামী লীগকে বেরোতে হবে। কারণ আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ যত না আমাকে যখন কেউ বলে এই লাল বদরকে নিয়ে কিছু বলেন না কেন, অমুককে নিয়ে কিছু বলেন না কেন, তমুক রে গাইল পারতেছে, আপনি কিছু বলেন না কেন, বিকজ আমার লক্ষ্য একটাই। আমার লক্ষ্য বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, জয় বাংলা, সংবিধান। এখন এইটাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি একটাই রাজনৈতিক দল দেখে আওয়ামী লীগ। সুতরাং আমার লক্ষ্য কে কাকে কি করছে আমার দরকার নেই। সেই কারণে আওয়ামী লীগের প্রবলেম, আওয়ামী লীগের গ্রুপিং, এই গ্রুপিং ঠিক না হলে আওয়ামী লীগের আরো কঠিন হবে আর কি। ফিরবে না তা না, ফিরবে। সঙ্গে তখন আসবো আবার আপনার কাছে। ওহিদুল ইসলাম একজন সাংবাদিক হিসেবে আওয়ামী লীগের বিশেষ করে প্রধানমন্ত্রী বিট কাভার করেছেন দীর্ঘদিন। দেখেছেন ঘুরে ঘুরে দেশের এই মাথা থেকে এই মাথা, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা সুনামগঞ্জ থেকে সুন্দরগঞ্জ, কত বাদ নেই। এই যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলতে আমি বললেই যে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি সেটা দুর্বল বা কাঠামো ভেঙে পড়েছে নানা কারণে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, তবে তাদের সংগঠিত হওয়ার জন্য যে ইয়েটা দরকার, লজিস্টিক দরকার, সেগুলো তারা অনেক সময় পাচ্ছেন না। তো এই আওয়ামী লীগের ঘুম ভাঙার প্রসঙ্গটাই আমরা টানতে চাচ্ছিলাম। একটা হচ্ছে যে ঐতিহাসিক দিক, আরেকটা হচ্ছে যে বর্তমান রিয়েলিটি।
তো আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয়েছিল, আমি সম্ভবত 2022-21 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে একটা 3 পর্বের নিউজ করেছিলাম। সেইখানে মানে আওয়ামী লীগের গঠন, বঙ্গবন্ধুর যে আত্মজীবনী, সেখানে আওয়ামী লীগ গঠনের সময়কার বিভিন্ন স্মৃতিচারণা তিনি করেছিলেন। তো বঙ্গবন্ধু বলছিলেন যে তিনি যখন খুলনাতে গেলেন, তো ওইখানে তো সার্কিট হাউসে তো তাকে থাকতেই দেওয়া হলো না। তারপর কষ্ট করে একটা কমিটি করার লোকও সে খুঁজে পায় না ওই সময়, ঠিক আছে। হুম। তো এখন এই যে সাংবাদিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বই লিখেন, ও, আপনি তো উনি না, আমি একটু আপনার ইনফরমেশন দিই, উনি ডাহা মিথ্যা কথা লিখেন এবং উনি বানিয়ে লিখেন এবং উনি ফরমাইশি লেখা লিখেন। না, এটা আমি এটা প্রমাণ পাইছি। তো ওনার ওই ইন্টারভিউতে বলছিলেন যে আবার মানে ওই সময় আপনাকে বুঝতে হবে যে সময়ে আওয়ামী লীগ, সব মানুষ আওয়ামী লীগ হয়ে গেছে, ঠিক আছে। তো ওই সময় বলছে যে আবার যদি আওয়ামী লীগ যদি আর কি ইসে আসে, মানে আবার বিপদে পড়ে, তখন আপনি দেখবেন যে আওয়ামী লীগের কি পরিণতি হয়। তো আমি বলবো যে যেই ধরনের আশঙ্কা করা হয়েছিল, আমি তার চেয়ে পরিণতি মানে ওইরকম হয় নাই। তো আপা যেটা বললেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের ধরেন প্রায় 104 জন এমপি আপনার কারাগারে আছে, 178 জন আপনার জেলখানায় আওয়ামী লীগের কর্মীকে হত্যা করা হয়েছে। তারপর হইতেছে আপনার মব সন্ত্রাসে 128 জনকে মারা হয়েছে 164 সালে, 166 জনকে মারা হয়েছে 25 সালে। 4 লাখের উপরে নেতা কর্মীকে আপনার গ্রেফতার করা হয়েছে বিভিন্ন এই ভুয়া মিথ্যা মামলায়। তারা বিভিন্ন সময় জেলখানায় ছিল, এখনো অনেকে জেলখানায় আছে। তো এই পরিস্থিতি আওয়ামী লীগের চরম কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। তবে আমি এখন বলবো যে নির্বাচনের পরে সামান্য হইলেও কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতির, যেটা হচ্ছে যে একেবারে যে তারা এক ধরনের ভয়ের মধ্যে ছিল, দুশ্চিন্তার মধ্যে ছিল, সেইটা থেকে কিছুটা কাটছে। তো আমরা যদি শেখ হাসিনার যে বিভিন্ন সময়ে কথাবার্তা বলছেন, সেইখানে যদি দেখি যে শেখ হাসিনা এক জায়গায় বললেন যে মানুষের মনে অনেক খায়েশ ছিল ইউনূসকে নিয়ে, ইউনূস তো 18 মাস চালাইলো, তো বুঝতে পারলো যে ইউনূস আসলে কিরকম দেশ চালায়। এখন ঠিক আছে, তারেক রহমান ক্ষমতায় আসছে, 5 বছর দেশ চালাক, তিনি কিভাবে চালায় মানুষ বুঝুক। তো আমার মনে হয় এই বক্তব্য দিয়ে আমরা যদি চিন্তা করি যে হয়তো আওয়ামী লীগ বিএনপি কেও কিছুটা সময় দিতে চায়, যেহেতু তারা দেশ চালানোর দায়িত্বে আসছে, দেশ চালাবে। কিন্তু স্বাভাবিকভাবে যে জিনিসটা হবে, আমি যদি একটা বিশ্লেষণ করি সামনে আসলে কি হইতে যাচ্ছে, আমার নিজের চিন্তা ভাবনা, আমি প্রচুর মানুষের সাথে কথা বলি বাইরে থাকলেও বিভিন্ন লেভেলের, তো সেখানে সামনে যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই নির্বাচনটা খুব সম্ভবত দলীয় আওতায় হবে না। আপনি যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাদের ছাত্রলীগ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং স্থানীয় সরকার নির্বাচনটা আগামীতে যখন হবে, সেখানে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আপনার চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এই সমস্ত জায়গাগুলিতে যেখানে আছে তারা সেখানে নির্বাচন করার চেষ্টা করবে এবং অনেকে আপনার বিজয়ী হয়ে আসবে অনেক জায়গাগুলিতে, অনেকগুলি জেলা, উপজেলা এবং স্থানীয় পর্যায়ে আপনার চেয়ারম্যান এবং মেম্বারে তো প্রচুর সংখ্যক বিজয়ী হবে। সেই ক্ষেত্রে কিছু জায়গায় বাধা প্রাপ্ত তারা হবে এবং কিছু জায়গায় ডেফিনেটলি বিজয়ী হবে। এবং সেইভাবে একটা যখন একজন চেয়ারম্যান নির্বাচিত হয় একটা ইউনিয়নে, আওয়ামী লীগের একটা লোক, তখন তাকে ঘিরে একটা শক্তি এবং বলয় তৈরি হবে। এভাবে আস্তে আস্তে সম্ভবত আওয়ামী লীগের কার্যক্রমটা বাড়বে, মানে দৃশ্যমান হইতে পারবে। তারা যে একেবারে ঘরের বাইরে চলে গেছিল, সেখান থেকে ঘরে ফেরার একটা সুযোগ হবে। আর যদি জাতীয়ভাবে বলেন, আওয়ামী লীগকে কখনোই বিএনপি এই যে নিষেধাজ্ঞা, আপনি মির্জা ফখরুলের কথা শুনছেন যে মির্জা ফখরুল বলছে যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আছে, এটা নিষিদ্ধই থাকবে, তারা খুলে দিবে না। আওয়ামী লীগের এই মুহূর্তে তো তারা অবশ্যই আওয়ামী লীগের কার্যক্রম খুলে দিবে না, কিন্তু আপনি যদি এখন থেকে 3-4 বছর পরের কথা চিন্তা করেন, দেশ এখন তারেক রহমান চালাচ্ছে, একটা যুদ্ধ হচ্ছে, অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করেন তো, এবং তাদের নেতা কর্মীরা এই যে আপনার 1 মাস না যেতে এই যে আমাদের রবিউল সড়ক ও যোগাযোগ মন্ত্রী, তাকে তো আমি দেখতে পাচ্ছি যে মানে সাধারণ মানুষ বলেন আর বিএনপি বলেন, সবাই তার প্রচন্ড সমালোচনা করছে। তো এই জাতীয় তাদের কার্যক্রমগুলি বলেন যে তিনি কিন্তু একজন হত্যা মামলার আসামি এবং তিনি এই মামলায় তিনি যেভাবেই বিভিন্ন জায়গায় বলুক না কেন, তার ইন্ধনে নিজে উপস্থিত না থাকলেও ওইখানে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। তিনি ওই মামলার প্রথম আসামি, 3 নম্বর আসামি সম্ভবত। তো এই খুনিদেরকে মন্ত্রীতে আনা হয়েছে এবং তার কথাবার্তা যেরকম, মানুষ ইতিমধ্যে অতিষ্ঠ। তো স্বাভাবিক নিয়মে যখন দেশ চলবে,
তখন প্রতিনিয়ত এরা নানান ভাবে তাদের ব্যর্থ হবে এবং মানুষ এই ইউনূস সরকারের সময় যেমন মনে করেছে শেখ হাসিনাই ভালো ছিল, এইটাও আরো বারবার আপনার প্রতিষ্ঠিত হবে শেখ হাসিনাই ভালো ছিল, আওয়ামী লীগই ভালো ছিল। ওই সময়ে আওয়ামী লীগ আপনার যখন তারা আমি যতটুকু জানি যে এই যে 26 মার্চে তারা কর্মসূচি একটা হাতে নিয়েছে বিভিন্ন জায়গায়, একটা মানে নিজেদেরকে গুছানো একটা এই স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে এই সেখানে যাওয়া, ফুল দেওয়া, এই জাতীয় কার্যক্রমগুলি তারা আস্তে আস্তে করবে। অনেকে মনে করে যে এখন এই যে একটা দলীয় আপনার সংগঠনগুলিকে আবার কি বলে যে নতুন করে গঠন করা, মানে কমিটিগুলি, এইটা অনেকে চাচ্ছে না। কারণ হচ্ছে যে আমার মনে হয় না এই মুহূর্তে করবে আসলে কমিটি। আমি যতটুকু জানি যেভাবে আছে যেভাবে আছে এইভাবে চালাবে এবং যার যার কার্যক্রমই ঠিক করে দিবে। যখন আওয়ামী লীগ সামনে ক্ষমতায় আসবে তখন তার মানে আওয়ামী লীগ যখন দৃশ্যমান হবে তখন তার কোন পদ পদবি সে পাবে। তো এই মুহূর্তে তারা সেটাই করছে। এবং আপনি দেখেন যে নেতাকর্মী আমরা যাদেরকে চিনি অনেকে তো জেলের ভিতরে আছেন, এর বাইরেও যারা আছেন খুব অল্প সংখ্যক নেতাকর্মী কিন্তু আসলে কথা বলছেন। এবং এখন যেহেতু প্ল্যাটফর্ম খোলা আছে, কেউ যদি চায় নিজের কথাবার্তা কিন্তু এই ইউটিউবে ফেসবুকে বলতে পারে। এবং এই ঈদকে সামনে রেখে আমি জানি যে অনেক জায়গায় নেতারা যারা বাইরে আছেন তাদের স্থানীয় নেতাদের সাথে কথাবার্তা বলেছেন, অনেককে সাহায্য সহযোগিতা করেছেন। সুতরাং আওয়ামী লীগ আছে আপনার এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে যেই পর্যায়ে আওয়ামী লীগ চলে গেছিল 5ই আগস্টে পরে, এখন এই 2 বছর পরে এসে এবং এই ইউনূস সরকারের প্রচন্ড অত্যাচার নির্যাতনের পরেও এখন আমি বলবো যে কিছুটা ঘুরে দাঁড়ানো শুরু করেছে। এবং আপনি যে বলছেন যে কবে জেগে উঠবে, ডেফিনেটলি সময় লাগবে। আগামীতে যখন স্থানীয় সরকার নির্বাচন হবে তখন আপনি আওয়ামী লীগের মানে স্থানীয় নেতাদের কার্যক্রম দেখতে পাবেন এবং ক্রমান্বয়ে ধীরে ধীরে আপনার একেবারে যে নাই হয়ে গিয়েছিল মাঠে ঘাটে পথে সব জায়গায়, সেখানে থেকে ঘরবাড়িতে এখন ফেরা শুরু করেছে এবং সামনে এটা দৃশ্যমান হবে। একেবারে জিয়া ভাই এক সময়ের ছাত্রনেতা, তুখোড় ছাত্রনেতা এক সময়, এবং রাজনীতিটা খুব কাছ থেকে দেখেছেন, এখনো রাজনীতি নিয়ে ভাবেন। এই আওয়ামী লীগকে কি আপনি এর আগে দেখেছেন কিনা? 75 পরবর্তী আওয়ামী লীগও সংগঠিত হয়েছিল এবং ফিরে এসেছিল এবং ভালোভাবেই ফিরে এসেছিল। কিন্তু 2024-এর 5 আগস্টের যে জঙ্গি হামলা, ক্ষমতা দখল এবং যেভাবে লুপা বলছিলেন আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, হত্যাকাণ্ড, খালে বিলে নদী নালায় সর্বত্র লাশের মিছিল, এই কথিত গুম বা কথিত আয়নাঘর, আর এগুলোকে হার মানছে, সবকিছু ছাপিয়ে গেছে। এত হত্যাকাণ্ড ঘটেছিল, লাশ পাওয়া যাচ্ছিল রাস্তাঘাটে। তো এর মধ্যেই এই তৃণমূলের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন, তারা বিভিন্ন সময় মিছিল করেছেন। আজকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মিছিল করেছে, ছোট হলো একটা মিছিল তারা করেছে 20 মাস পরে। এই আওয়ামী লীগ কি মানে যে আওয়ামী লীগকে আপনারা দেখে আসছেন, এই আওয়ামী লীগ কি এখন আছে, নাকি আসলে আওয়ামী লীগ তার চরিত্র হারাইছে, এখন তাদের সময় নিতে হচ্ছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে কথা শুনছিলাম লোপা এবং ওয়াহিদ ভাইয়ের দুজনের। আসলে ওনারা লোপা পুরোটাই বলেছেন যে আসলে কি অবস্থা ছিল। ব্যাপারটা হচ্ছে আপনার বাঙালিরা জাতিগতভাবে, এটা আমিও বাঙালি হিসেবে বলছি, কেউ অফেন্ডেড হবেন না, সেটা হচ্ছে যে আমরা নিমক হারাম, হ্যাঁ আমরা আমাদের ভিতরে মীর জাফর আছে, মীর মদন আছে, সবই আছে। সুতরাং এই বাঙালি জাতিকে যদি জাগাতে হয়, বুঝতে হয়, তাহলে আপনার তাকে তার আগে উপলব্ধি করতে দিতে হবে। একটা দেশ স্বাধীন করলেন বঙ্গবন্ধু নেতৃত্বে। আপনাকে আমি নিয়াজির কে নিয়াজির একটা বই আছে, ফর্মার কমান্ডার ইস্টার্ন কমান্ড, বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তান, পেজ 53, সেখানে নিয়াজি বলছেন একটা পর্যায়ে এসে, যেটা 7ই মার্চের পরে উনি লিখছেন নিজের লেখা, দেখেন ব্যাপারটা কি করেন। আমরা যারা এই তথাকথিত বলেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাদের কাছে ওই বইটা পড়েন, কোথাও জিয়াউর রহমান নামে কোনো ব্যক্তি আছে কিনা, সে স্বীকার করে কিনা সেটা দেখেন তো আগে। আর জিয়াউর রহমানের মতো, জিয়াউর রহমানের তো মেজর তো মনে করেন পাকিস্তান আর্মিতে বন্ধু, সুতরাং এগুলা শুনেন, ইউ নিড টু লিসেন। ওখানে উনি লিখতেছেন মুজিব ঘোষণা করলেন
পেজ 53-তে আছে, বর্তমান অবস্থায় পাকিস্তান শেষ, ফিনিশড, আর কোনো সমঝোতার আশা নেই, আমরা তাদের ভেঙে দিব, তারা হাঁটু গেড়ে মাটিতে বসে আমাদের কাছে সারেন্ডার করবে, আনকোট। দ্যাটস নিয়াজি লিখতেছেন, আমি না। নিয়াজি কে ছিল? ইস্টার্ন কমান্ডের কমান্ডার ইন চিফ। কোথায় বঙ্গবন্ধু, কোথায় আগরতলা আর খাটের তলায় হচ্ছে বাংলাদেশ। সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষকে বুঝতে দিতে হবে যে এই জাতির, এই দেশের জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং যার নেতৃত্বে ছিল বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এইটা যতক্ষণ পর্যন্ত তাদের অনুধাবন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বলবো না আওয়ামী লীগকে সামনে যাওয়া। যারা এখন বলছে যে আমরা আগে ভালো ছিলাম, না, ভালো ছিলাম না, তাদেরই বেরোয় আসতে হবে যে না, আমরা যারা করছে, এই যে যারা মব করছে তাদেরকে উল্টা আমি মব করব, তাদেরকে আমরা মবের আওতায় আনবো। তাহলে মানুষ বুঝতে পারবে যে না, আওয়ামী লীগ কতটা দেশের জন্য। পৃথিবীর ইতিহাসে ভাই, আমি তো সিম্পল, পৃথিবীর ইতিহাসে কোন দেশে দেখছেন যে অন্য দেশের সৈন্য যেখানে গেছে সেখান থেকে সৈন্য ফেরত এসেছে? কোথাও দেখাতে পারবে? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? বাংলাদেশ একমাত্র দেশ যে দেশ থেকে স্বাধীনতার পরই বঙ্গবন্ধু বলছিল আপনার সৈন্য ফিরিয়ে নেবেন ইন্দিরা গান্ধীকে, ইন্দিরা গান্ধী বাধ্য হয় সৈন্য ফিরিয়ে নিতে। বঙ্গবন্ধু যখন ওআইসি সম্মেলনে যেতে চায়, ইন্দিরা গান্ধী, ইন্ডিয়া বলছিল না এটা ঠিক হবে না, বঙ্গবন্ধু বলছিলেন এটা স্বাধীন দেশ, আমরা ডিসিশন নেব আমরা কিভাবে চলবো। আবার এই সৌদি আরব, আমাদের বলা হয় মুসলিম ব্রাদার, তারা বাংলাদেশের মানুষ বাংলাদেশি পাসপোর্টে 74 সাল পর্যন্ত হজে যেতে পারেনি। এই ইন্ডিয়ায় কি বঙ্গবন্ধু বাধ্য করছিলেন যে আপনারা একটা ব্যবস্থা করেন, ইন্দিরা গান্ধী তখন ইন্ডিয়ান পাসপোর্টে আমাদের দেশের হাজিরা হজে গেছে। এই ছিল বঙ্গবন্ধু। যারা বলে তাদেরকে আরো একটু স্মরণ করাই দিতে চাই। আপনি দেখাতে পারবেন যে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা কোন সামরিক চুক্তি করেছে ইন্ডিয়ার সঙ্গে? করে নাই। বাংলাদেশের আয়তন বেড়েছে কিভাবে? ছিটমহল সমস্ত সমস্যার সমাধান করেছে, যে তার মানে এই ইন্ডিয়াকে হাঁটু গেড়ে বাংলাদেশের কাছে আসতে হয়েছে, কোর্টে নিয়ে গেছে, সমুদ্র বিজয় হয়েছে। সুতরাং প্রতিটা জায়গায় আপনি দেখেন ইন্ডিয়াকে বাধ্য করছে যে এই যে যার মাধ্যমে তেল আসতেছে, যে পাইপটা বসানোর বাধ্য করছে। সুতরাং এটাকে পররাষ্ট্র, এটার নতজানুর পররাষ্ট্রনীতি বলে না, এটাকে মাথা সোজা হয়ে দাঁড়ানোর পররাষ্ট্রনীতি বলে। এটা হচ্ছে মানুষকে এই জিনিসটা অনুধাবন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না বুঝতে পারবে ততদিন আওয়ামী লীগ কেন বারবার, আপনারা বিপদে পড়বেন, গর্তে পড়বেন, নদীতে পড়বেন, সেইখান থেকে আওয়ামী লীগকে বারবার উদ্ধার করতে হবে। কেন উদ্ধার করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে? আপনারা আওয়ামী লীগে আপনাদের স্বার্থ শেষ হয়ে যাবে, আওয়ামী লীগকে আপনারা আওয়ামী লীগের পিছনে লেগে যাবেন আওয়ামী লীগকে তাড়ানোর জন্য। এই দেশকে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, শোনা যাচ্ছে না বিপুল ভাই? কিন্তু জিয়া ভাই, এটা তো সত্য, আওয়ামী লীগ যখন জিতে তখন একাই জিতে, আওয়ামী লীগ যখন হারে তখন বাংলাদেশটাকে হারে। দ্যাটস ট্রু। এখন আপনি কেন আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, আরো 50 বছর সময় দেন, এই 50 বছরে দেখেন তো শেখ হাসিনা যেটা করে গেছে তার সমকক্ষ কেউ যেতে পারে কিনা? তারা বারবার এই একই জিনিস, তারা ন্যারেটিভ দাঁড় করানো চায়। তারা নতুন ন্যারেটিভ কি দাঁড় করলো? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, জিয়াউর রহমান তো 27 তারিখ স্বাধীনতার ঘোষণা দিচ্ছে বঙ্গবন্ধুর সপক্ষে। এই স্টেশন ছিল 10 কিলোওয়াটের, 10 কিলোওয়াট আপনি ফেনী থেকে শোনা যায়। 1 নাম্বার, দাঁড়ান আমি আসছি। 2 নাম্বার বলতেছে খালেদা জিয়া নাকি প্রথম, খালেদা জিয়া তো জানজোয়ার সঙ্গে ছিল। আবার বলছে তারেক রহমান, কোকো রহমান শিশু মুক্তিযোদ্ধা। আবার নতুন করে বলতেছে জাইমা রহমান চেলসিতে। আমি ভাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো, চেলসি তো যদি সে চেলসিতে গোলকিপার থেকে থাকে, তাহলে বাংলাদেশের একটা টিমে তাকে দায়িত্ব দেন, বাংলাদেশ ন্যাশনাল টিমে, তাহলে বাংলাদেশের নারীরা অনেক কিছু শিখতে পারবে। আমরা ওই জায়গায় না যে আজকে আমরা আওয়ামী চেলসি পর্যন্ত না যাই, চেলসি যেতে হলে আমাকে আবার ওই 12 ঘন্টার জার্নি করতে হবে, তাও আমারই আমি এখন 12 ঘন্টার জার্নিতে রাজি না। আমি এখন একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের তৃণমূলরা এখনো ঘরে সবাই ফিরতে পারেনি, সবাই বিভিন্ন জায়গায়, কেউ বিলের ভিতরে থাকে,
কেউ খালের ভিতরে থাকে, কেউ নৌকার ভিতরে থাকে, এই অবস্থা এখনো চলছে। সুতরাং একটু সময় দেন, মানুষ বুঝতে পারুক জিনিসপত্রের দাম বাড়ছে, হু হু করে বাড়ুক। দেখুক শেখ হাসিনা যে 2 বছরের চাল রেখে গেছিল, আরো 6 মাস যেতে দেন, তারপরে দেখেন বাংলাদেশ কোথায় যেয়ে দাঁড়ায়, সাধারণ মানুষ কি বলে। দেখেন এই ঈদের সময় কত টাকা টোল আদায় হলো, শুধু ঈদের সময় দেখেন। যারা বলে যে পদ্মা সেতু, এই বেগম জিয়াই বলছিল যে শেখ এই পদ্মা সেতু আর হবে না, হলেও আপনারা কেউ উঠবেন না, এটা ভেঙে পড়বে। শেখ হাসিনা করিয়ে দেখেছেন না, শুধু স্বপ্ন দেখাননি, বাস্তবে রূপ দিচ্ছেন। বঙ্গবন্ধু যেমন। সুতরাং এই জিনিসগুলো যদি মানুষকে অনুধাবন করতে হবে যে না আমরা ভুল করছি, আমাদের ওই পাকিস্তানের মতো হাঁটু গেড়ে আওয়ামী লীগের কাছে এসে মাপ চাক আগে, যে না আমরা ভুল করছি, আমাদের ভুল হয়েছে, এই জিনিসটা করার সময় দেন, তারপরে আওয়ামী লীগ নামক। আমি এত আগে আওয়ামী লীগ নামতে বলবো না, কিন্তু আওয়ামী লীগ তাদের অবশ্যই ঘরে ফেরা উচিত, সেটা আমি বলবো। কিন্তু আওয়ামী লীগ নামক এই দেশের জন্য নামক আওয়ামী লীগের জন্য অন্তত নামতে হবে, এটা হলো জরুরি। আওয়ামী লীগ দেশের জন্য নামক, আওয়ামী লীগের জন্য নামতে হবে। না, আওয়ামী লীগ দেশের জন্যই নামবে, নিজের জন্য নামবে না। আওয়ামী লীগ নামলে দেশের জন্যই নামবে। আগে তো নিজের জন্য নামতে হবে, আগে নিজে নামতে হবে, আগে নিজে নামতে হবে, ঠিক করতে হবে দলকে। শাহনাবাজ লুপা, এই যে মনে করেন আপনি শুরুর দিকে অনেক কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগের নেতারা অনেকে আছেন, অনেক বক্তব্য দিতেছেন টকশোতে, কেউ কেউ শেখ হাসিনাকে নিয়ে কথা বলতেছেন, কেউ কেউ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, এই যে কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা বলছেন শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প নেতৃত্ব নয়, শেখ হাসিনাই আওয়ামী লীগের নেত্রী, তাকে দিয়েই আওয়ামী লীগকে আবার পুনর্জাগরণ করতে হবে। এখন আমরা যে প্রশ্নটা তুললাম যে আওয়ামী লীগ নেতাদের ঘুম ভাঙবে কবে, একটা সময় ছিল জালিয়াত ইউনিসের শাসন, হ্যাঁ, সে যে ইউনিস শাসনের সময় মবের রাজত্ব ছিল, এর মধ্যে প্রশাসনের লোক ছিল, মানে বিশেষ করে সেনাবাহিনী। তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতে শোনা গেছে সেনাবাহিনী উঠুক তারপর দেখুন। এখন বলতে গেলে সেনাবাহিনী অধিকাংশ জায়গায় উঠছে, বড় বড় সিটিতে হয়তো আছে, বড় শহরে আছে, কিন্তু অধিকাংশ জায়গায় উঠে গেছে, মানে গুটিয়ে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনি বলছিলেন এখন বিলেখানে অনেকেই থাকতেছে অনেক জায়গায়, কিন্তু বেশিরভাগই ওই অবস্থায় নাই। আর যারা এইসব বক্তৃতা দিতেছেন বাইরে গিয়ে টকশোতে, তারা কিন্তু দলকে কতটা সংগঠিত করতে পারছেন, এটাও তো একটা বড় প্রশ্ন সামনে। এখন বিপুল ভাই, বিদেশে প্রথম কথা আপনি বললেন যে তারা সবাই আওয়ামী লীগের তৃণমূলের নেতারা চায় আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, মানে শেখ হাসিনা, সাবেক দলীয় সভানেত্রী উনি থাকবেন। আওয়ামী লীগের মানে 5ই আগস্টের পরে অন্য অনেক ভাবেই দেখা যায় একটা রাজনীতি। আওয়ামী লীগের বিউটিটাই এটা, আওয়ামী লীগের অনেক দোষ আপনি ধরতে পারবেন। আমি আসলে দোষের তো কোনো দলেরই শেষ নেই, হ্যাঁ, সুতরাং আওয়ামী লীগের দোষ আমি এই মতো ধরতে ইন্টারেস্টেড না আর কি। কারণ মুক্তিযুদ্ধের কথা বললে, স্বাধীনতার কথা বললে, বঙ্গবন্ধুর কথা বললে, বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির কথা বলে, বিশেষ করে আমি নারী মুক্তির কথা বলে শেখ হাসিনাই বলছেন, আমি আর কাউকে দেখি না। হ্যাঁ, সো দ্যাট আওয়ামী লীগ দলটার বিউটিটা এটা, যে দলের তৃণমূলের নেতা কর্মীরা বলতে পারে আমাদের নেতা কে হবে, আমাদের নেতা সভানেত্রী শেখ হাসিনা হইতে হবে। এই যে অথরিটি নিয়ে কথা বলা, এটা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে আমি বলতে শুনি। আপনি কি কখনো শুনছেন মানে এই অডাসিটি আছে বিএনপি বলবে যে তারেক রহমান যাও, আরেকজন আসো, এই প্রশ্নই নেই, এগুলো নিয়ে কোনো কথাই নেই। আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর মধ্যে আমি ওনারশিপের ব্যাপারটা দেখছি। ওরা যখন আমাকে বলবে, আমাকেও যদি বলে আপনি কি ছাত্রলীগ করেন নাকি, মানে ব্যাপারটা এরকম। এই যে একটা রাজনৈতিক দলকে ওন করা, এটাই এই দলটার একটা স্ট্রেংথ। এখন আপনি বলতেছেন এটা ছিল আপনার একটা কথা, যে ওরা যদি বলে যে ওদের সভানেত্রী থাকবে, আমিও তো মনে করি শেখ হাসিনার মানে কোনো রিপ্লেসমেন্ট এই মুহূর্তে আমার মনে হয় হওয়া উচিত হবে না রাজনৈতিক দলে। বাট আমি তো রাজনীতিটা করি না তাদের, শুধু আমি তো বলতে পারি না। কিন্তু তাদের নেতা কর্মীরা যদি বলেন শেখ হাসিনার নেতৃত্বেই তারা চান, তারা তাকেই সভানেত্রী চান, ফেয়ার এনাফ, এটা তারা বলতে পারে। এই যে তাদের ওনারশিপ একটা রাজনৈতিক দলকে, ইট ইজ মানে প্রাইসলেস, এটা আপনি পাবেন না। অন্য অনেক রাজনৈতিক দলে এই গণতান্ত্রিক ব্যাপারটাই নাই।
ওনারশিপটাও নাই, এবং তাদের সভানেত্রী সেই জন্য ডাইরেক্টলি এই গত 20 মাসে দেখলাম তার তৃণমূলের নেতাকর্মীদের সাথেই তার ডাইরেক্ট কানেকশন, ওয়ান অন ওয়ান। হ্যাঁ, তৃণমূলের নেতা রাতের বেলা হয়তো তার দেশে শেখ হাসিনা ঘুমাচ্ছে যেখানে আছে, মধ্যরাতে ফোন আপা কথা কমু, ওরাও কথা বলতেছে আপার সাথে। দ্যাটস দ্য কানেকশন বিটুইন একটা দলের প্রধান ব্যক্তির সাথে তার তৃণমূলের নেতা, দ্যাট ইজ দেয়ার বিউটি। এটাই আওয়ামী লীগ। এখন আপনি বলতেছেন যে যারা বিদেশে আছে তারা কেন বাইরে আসতেছে না, তারা কেন কথা বলতেছে না? তাদের তো এখন কথা বলা উচিত, তাদের তো একটা স্ট্র্যাটেজি মেনটেন করা উচিত। এখন আমার নিজেরও এই কমপ্লেইনটা আছে, টু বি অনেস্ট। তাদের কথা বলা উচিত, অ্যাটলিস্ট বিদেশে বসে থেকেও তো কথা বলা উচিত। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ক্রিটিক, আমরা অনেক কিছু অনেকভাবে চিন্তা করি, অনেকভাবে দেখি। আওয়ামী লীগ একটা বিশাল বড় দল, এদের চেইন অফ কমান্ড এবং এদের ভেতরে প্রত্যেকটা নেতা এবং কর্মীর নিজস্ব যেটা বললাম নিজস্ব ওপিনিয়ন আছে, সেই ওপিনিয়নটার ভ্যালু আছে। তারা যখন এই ওপিনিয়নটা দেয় তারা মনে করে আমি ওপিনিয়নটা দিতে পারি, এই ওনারশিপটা তারা নেয়। সেখানে যেটা হয়, আওয়ামী লীগের মেইন প্রবলেম আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তাদের ভেতরের ইন্টারনাল গ্রুপিং। পালায় আছে, বিলে আছে, খালে আছে, এটা তো একটা দমন পীড়ন নীতি। বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সংসদ চাইছে, এই গণতান্ত্রিক সংসদে আসলে একজন এম্বারাসমেন্ট বিরোধী দল চাইছে নেতা, যে নাকি একে তাকে হাক করে। সো এম্বারাসিং সিচুয়েশন বাংলাদেশের এখন, এই যে শফিক সাহেব যা করে বেড়াচ্ছে, একটা বিদেশিকে জাপটে ধরে আছে, মানে সো এম্বারাসমেন্ট। সো বাংলাদেশের পিপল, যেটা আমাদের জিয়া করিম ভাই বললেন, যে বাংলাদেশের মানুষ মানে হয় না যে আমরা আসলে ভালো জিনিসটাকে আদর করতে পারি না, সম্মান করতে পারি না, আমরা বোধহয় এটা ডিজার্ভই করি না। আমরা এরকম একটা ক্লাউন সংসদ দেখতে চাইছি, যেখানে বিরোধী দলের নেতার কায় কারবারে মানে গোটা বিশ্বের সামনে এই 2 বছর আগে আমাদের যে মাথাটা উঁচু করে আমরা দাঁড়াতাম, এম্বারাসিং, মানে দুর্নীতি, সামাজিক অবক্ষয় সবকিছুর পরে মানে এম্বারাসমেন্ট, লজ্জার ব্যাপার আর কি। হ্যাঁ, ঈদের দিনে একটা এম্বারাসমেন্ট সবাই নিয়ে হাসতেছে আমাদেরকে সবাই নিয়ে, এবং আমার বিদেশি বন্ধুরা আমাকে আবার ওই ভিডিও পাঠাচ্ছে। সো এম্বারাসিং। হ্যাঁ, এই গভর্নমেন্টটা আমরা চাইছি বাংলাদেশের মানুষ, নাইলে এই সংসদ তো হওয়ার কথা না। চলছিল তো সংসদ একটা তোমরা ওই প্রক্রিয়ায় যাইতা যেন শেখ হাসিনা সরকার এরকম একটা অন্যভাবে দাবি দেওয়ার ব্যাপার হইতে পারতো, এরকম তো না। এটা আমরা ডিজার্ভ করি হয়তো, এটাই আমরা হয়তো চাইছি। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা, যেটা আপনার মূল বিষয় আমি বুঝতে পারলাম, যে আওয়ামী লীগের যে সকল নেতারা বিদেশে আছেন তারা কেন কথা বলছেন না, তাদের সবার কথা বলা উচিত। সেখানে আমার কাছে কেন জানি মনে হয় আওয়ামী লীগের নেতাদের, সিনিয়র নেতাদের মধ্যে অনেক দলের ভিতরে, ফর এক্সাম্পল আমার ডিস্ট্রিক্টের কথা বলি, নেত্রকোনা বা ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ, হয়তো 2-3টা গ্রুপ, 2-3টা গ্রুপের 2-3টা বড় বড় নেতা, এক নেতার এক ধরনের চেইন অফ কমান্ড, আরেক নেতার আরেক ধরনের চেইন অফ কমান্ড। আওয়ামী লীগ ফিরতে সবচেয়ে ত্বরান্বিত করা যাবে, আওয়ামী লীগ দ্রুত সময় ফিরতে পারবে, দ্রুততম সময়ে, যদি আওয়ামী লীগের ইন্টারনাল যে গ্রুপিং বিষয়টাকে মানে সর্ট করতে পারে। ইভেন তো কানাডাতে আপনি জানেন, কানাডাতে 1-2-3টা সামাজিক সংগঠনের নামে 4টা আওয়ামী লীগের সংগঠন, এবং প্রত্যেকটা সংগঠনে সিম্পল যদি একটা ইফতারের পার্টি হয় তাও 150 লোকের উপরে হয় প্রত্যেকটার মধ্যে। এখন আপনি কালেকটিভলি চিন্তা করেন, এই সবগুলো সংগঠন একত্রিত হয়ে যদি আপাতত আপৎকালীন সময়টাতে কাজ করে, এইটাই বোধহয় তাদের সভানেত্রী শেখ হাসিনা সর্ট করার একটা কমান্ড, একটা কিছু তৈরি করার চেষ্টা করা, একটা কাঠামোগত তৈরি। উনি প্রধান থাকবেন, তাদের মধ্যে হয়তো একটা শেপ আপ নেওয়ার প্রক্রিয়াটা আমি যতদূর শুনেছি আছে। তারপরে উনি যা বলবেন, এরা কথা বললে এরা যেটা বলবে, উই হ্যাভ টু ফলো দেম। হ্যাঁ, এখন এত স্ক্যাটার্ড অবস্থা যে আমরা যদি চাপই দিতে থাকি, আমার মনে হয় এটার কোনো আউটকামটা আমরা দেখতে পাবো। হয়তো এন্ড অফ দিস ইয়ার, এই বছরের শেষের মধ্যে আমরা হয়তো একটা শেপের মধ্যে দেখতেও পারি। আমি যতদূর শুনেছি, সরাসরি তো শোনার, আমি তো কোনো মিটিং টিটিং আমি তো কোনো এক্সেস নাই, মানে নাই আর কি। সো আমি যতক্ষণ শুনি সেটাখান থেকে আমার কাছে মনে হয় ওরা ওই প্রক্রিয়াটাতে আছে। এতদিন এক্সিস্টেন্সটাই একটা প্রবলেমেটিকের মধ্যে এখনো আছে, এখনো আপনি বলতেছেন যে বাসায় ফিরে যেতে পারে।
বাসায় ফিরে যেতে পারলেও কথা বলতে পারে না। আপনার যখন বাক স্বাধীনতা আসলেই নাই, এবং কালকে একজনকে দেখলাম কোনো একটা বৃদ্ধ বাস থেকে নামায় দিচ্ছে, তাকে ধরে মারছে। মারার রিজনটা কি জানেন? ফোনটা হাতে নিয়েছিল বুড়াটা, বয়স্ক মানুষ, বোঝা যায় যে নিম্ন মধ্যবিত্ত আমাদের মতো। তার ফোনের মধ্যে শেখ হাসিনার ছবি ছিল। ইমাজিন করতে পারেন? এটা আপনি যেটা বাক স্বাধীনতার কথা বললেন যে তারেক রহমান সরকার, এটা গত পরশুদিনের ঘটনা। সো দ্যাট এখনো তো সিচুয়েশনটা অতটা লেভেল প্লেইং ফিল্ড আসে নাই। আর উনি যেটা বললেন স্থানীয় সরকার নির্বাচন, আই হ্যাভ ডাউট, বাট লেটস সি। বাট দলীয় শৃঙ্খলা, দলীয় গ্রুপিজমটা কমে যাবে যখন, আওয়ামী লীগের জন্য সেটা হবে সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা। এবং সেটার প্রক্রিয়াটাতে আমি শুনেছি যে আওয়ামী লীগ আছে, খুব দ্রুত হয়তো এই বছরের মধ্যে আমরা এটা দেখতে পাবো, এরকম আমি শুনেছি। একেবারে ওহিদুল ইসলাম, এই যে আওয়ামী লীগের আপনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন, শেখ হাসিনা ইতিমধ্যে একাধিক ফোরামের বক্তব্যে তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো ব্যানারে হোক আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাদের যে কোনো ব্যানারে হোক, সেটা সামাজিক সংগঠনের ব্যানারে হোক, দলের ব্যানারে হোক, যে কোনো ভাবে নির্বাচন করতে হবে, সেখান থেকেই নেতৃত্ব বেরিয়ে আসবে। এইটা একটা ব্যাপার। আপনার কাছে এই প্রশ্ন রাখার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন রূপাকে করে আসি, পরে আর তো সুযোগ পাওয়া না। রূপা, শুধু আওয়ামী লীগ কেন আমরা বলছি? মির্জা ফখরুল বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে। পরে তিনি কিছু কথা বলেছেন, তার মধ্যে কিছু ইঙ্গিত আছে, কিন্তু তিনি বলেছেন অন্যদের কার্যক্রম তো চলছে। তার মানে তিনি 14 দলের যে শরিক দলগুলোর কথা তো তিনি ইঙ্গিত করেছেন, তাদের কার্যক্রম তো চলছে, তাদের তো কেউ বাধা দিচ্ছে না। তাহলে তাদের আওয়ামী লীগের শরিক দল হিসেবে তাদের ভূমিকা কোথায়? ইন্টারেস্টিং পয়েন্ট। এটা নিয়ে বেশি কথা বলতে অসুবিধা লাগে, কিন্তু আপনি দেখেন কোন শরিক দলের, 14 দল বলি, কোন শরিক দলের কোন কার্যক্রম দেখেন? অফিসে বসা ছাড়া দু একটা পার্টির আর কোন কার্যক্রম? কোনো কার্যক্রম নাই। জাসদের কার্যক্রম আমি দেখি, আমি এর মধ্যে দেখলাম জাসদ অফিসে যে বসে, আমাদেরই পরিচিত জন, আমার জাসদ আওয়ামী লীগ সব দলের পরিচয় আছে। তো মানে ইফতার পার্টি করা তো কোনো কার্যক্রম হয় না এরকম। তারপরে মেরুন ভাইয়ের পার্টির বলে পার্টি অফিস বন্ধ, তালা মারা। মানে কার্যক্রম করতে চাইলে আপনাকে তো করতে চাইলে বাধা পাইলে সেটা নিয়ে একটা আলোচনা হইতে পারে। মানে সামাজিক সংগঠনগুলা, সম্মিলিত সাংস্কৃতিক জোট আছে, এবং পুরা যে কবিতা পরিষদ কি কি জানি আছে, সমস্ত সংগঠন আছে, তারা কোথায়? ঘাতক দালাল নির্মূল কমিটি আছে, তারা তাদের শাহরিয়ার কবিরের জন্যই তো তারা আরো বেশি উচ্চস্বরে কথা বলার কথা। সামাজিক সংগঠনের কিন্তু বাংলাদেশে অভাব নাই, তারা কেউ কথা বলছে না। ওইটাই তো বললাম, সমস্ত প্রেশার। বাট ভাই, আওয়ামী লীগ নিয়ে তো নানা, আমি আমাদের সামাজিক সংগঠনকেও অনেক কমপ্লেইন করতে দিয়েছি গত আওয়ামী লীগ সরকারের সময়। তাহলে আওয়ামী লীগ সরকার তাদের মতো কাজ করুক না। আমরা সামাজিক সংগঠন হিসেবে অন্যান্য রাজনৈতিক দল কি করছি, যারা নাকি আওয়ামী লীগের সাথে 14 দলের একটা অ্যালায়েন্স ছিল, সেই রাজনৈতিক কি বড়ুয়াদার দল, কি জানি নাম ওনার, দল, কারো কোনো অ্যাক্টিভিটিস নাই। আপনি কি এটা দেখছেন? এখন এটা নিয়ে কথা আপনারা তোলেন না বলে এটা নিয়ে আমি অনেক লম্বা লম্বা কথা বলতে পারি। আমি আপাতত এটা বলতে চাচ্ছি না, বাট ওনাদের তো কার্যক্রম করা উচিত, কিন্তু কেউ তো করছে না। আচ্ছা, 14 দলের আলোচনাটা আমার যেটা বিশ্লেষণ, সেটা হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই সময়ে ওই এক নেতা কেন্দ্রিক দল, এবং সে ওই দীর্ঘ সময় ধরে ওই এক দলের প্রধান ছিল, সেই সরকারি সব সুযোগ সুবিধার মধ্যে ছিল, এবং ওই দলটাকে তারা ধরেন হাসানুল হকিনও তিনি এমপি ছিলেন, তার ওই এলাকাতে যে তার দলটাকে সংগঠিত করবেন, ওখানে যে আরেকটা নেতৃত্ব তৈরি হয়ে উঠবে, সেই ধরনের কোনো কার্যক্রম তিনি নিজে করেন নাই। এবং রাশেদ খান মেননও তাই। মানে প্রত্যেকে যে সময়ে এমপি ছিল, মন্ত্রী ছিল, সে নিজেকে নিয়ে ব্যস্ত ছিল, পরিবারকে নিয়ে ব্যস্ত ছিল, তাদের সংগঠনটাকে বড় করতে চেষ্টা করে নাই, যে কারণে তারা আওয়ামী লীগের ভিতরে এক ধরনের বিলীন হয়ে গেছে, নিজে একটা সত্তা হিসাবে বড় একটা এমপি মন্ত্রী এরকম কিছু হয়েছে। এটা তাদের দল, তারা আওয়ামী লীগের সাথে জোটে গিয়ে তাদের নিজেদেরকে বিলীন করে ফেলছে, যেই কারণে আজকে এখন আমরা যে বলছি যে তাদেরকে কেন দেখা যাচ্ছে না, এই কারণে তাদের দেখা যাচ্ছে না, কারণ তারা তাদের দলকে বড় করে তোলে নাই। আরেকটা যেটা বলছিলেন যে আওয়ামী লীগের আলোচনাটা,
বিএনপি বা অন্যান্য দলগুলি থেকে সবসময় বলা হয় যে আওয়ামী লীগ তো একবারও ভুল স্বীকার করছে না, তারা অপরাধে সেটা বলতেছে না। এটা আসলে একটা ভুল কথা, কারণ আপনি যদি শেখ হাসিনা বা জয়ের ইন্টারভিউ গুলি দেখেন, সেখানে জয় কিন্তু বলছে যে এক্সেসিভ পাওয়ার, বা শেখ হাসিনাও বলছে যে কিছু কিছু জায়গায় অবশ্যই এক্সেসিভ পাওয়ার ইউজ করা হয়েছিল যে আন্দোলন দমানোর জন্য, যেটা না করলে হয়তো বা হইতো। তো এই এই সময়ে যদি তারা সূক্ষ্মভাবে এই বিচার এবং সূক্ষ্মভাবে মামলাগুলি দিয়ে বিচার আচারটা করতে চেষ্টা করতো, সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো হইতো। যেই কিছুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, সেটা যেহেতু ইউনূস সরকার করে নাই, এই সরকারও সেই ধারাবাহিকতা একইভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষগুলিকে জেলে রাখছে। এইটা আমরা যদি বাংলাদেশের মানুষ হিসাবে দেশের একটা ভালো যদি চিন্তা করি, ধরেন 10 বছর পরে সুস্থ সুন্দর রাজনীতি ভালো, সেইটা আশাটা মানে শেষ, মানে এই সরকারও দেখাতে পারছে না, যেহেতু তারা আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছে, খুব সুন্দর করে সরকারি মানে সুযোগ সুবিধা ব্যবহার করবে না, একজন সাধারণ প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে যে সেই সাপের যে বিষ দাঁত, সেটা কিন্তু সে ওই 7ই মার্চের ভাষণ বাজালে যে তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু মানে আছে। তো আমরা যেটা আর কি বাইরে যেটা দেখাচ্ছে, ডক্টর ইউনূস যেমন কোনো জিনিসের প্রতি কোনো মন্তব্য করতো না, এটা ছিল তার একটা ধরন। আর তারেক রহমান হচ্ছে যে খুব ভালো মানুষ, একেবারে ভদ্রলোক, সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, সাধারণের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, কিন্তু ওইদিকে আবার এই যে আইনের শাসনের কথাও বলছে, তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে মব সন্ত্রাস চলবে না, কিন্তু আমরা কিন্তু ওই কাজগুলি হতেই দেখতেছি এখন পর্যন্ত। এই এক মাস কয়দিন হলো তারা করেই যাচ্ছে। তো এখন কেউ কাউকে আসলে সুযোগ দেয় না, বুঝছেন বিপুল ভাই? আওয়ামী লীগকেও তার সুযোগ তৈরি করে নিতে হবে, এবং সময় সেই সুযোগ আসবে। সময় সেই সুযোগটা কিভাবে আসবে? এই সরকারটা যখন আরো দীর্ঘদিন ক্ষমতা থাকবে, স্বাভাবিকভাবে তাদের অপশাসন, কুশাসন, দুর্নীতি এগুলি সামনে আসবে, এবং ধীরে ধীরে ওই যে আমি যেটা বললাম যে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের জায়গা তৈরি করবে। এবং এই নেতৃত্ব নিয়ে আমি যখন আওয়ামী লীগ এবং এই শেখ হাসিনার প্রোগ্রাম কভার করতাম প্রধানমন্ত্রী হিসেবে, আমরাও এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি। আমি যেটা শেখ হাসিনার এক ধরনের এরকম শুনেছি যে সময়ই নেতৃত্ব তৈরি করে দেয়। এখন কাউকে নেতৃত্ব হিসাবে তৈরি করলে সে আসলে নেতা হয়ে উঠতে পারবে না। আওয়ামী লীগ এখন এই বিপদে পড়ছে, তো সময় এখন যে যেখানে আছে সে সেখানে তার মতো করে কাজ করে, কে কিভাবে নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখতেছে, হ্যাঁ, এই দেশে থাকুক, বিদেশে থাকুক, পালায় থাকুক, জেলে থাকুক, তার পরিবারের কেউ আছে কিনা, যেভাবেই থাকুক, তো এর মধ্যে দিয়ে সে তার এলাকাতে তার অবস্থানটা যারা ধরতে পারবে, ধরে রাখতে পারবে, তারা তাদের অবস্থান ধরবে। আরেকটা জাতীয়ভাবে আপনি যদি বলেন যে শেখ হাসিনার রাজনীতি, শেখ হাসিনার বয়স, আমি যেটা মনে করি যে শেখ হাসিনাই হয়তো এই মুহূর্তে দলের নেতৃত্বে থাকবে, কিন্তু দলের এই মুহূর্তে তিনি থাকবেন, কিন্তু আমরা যদি শেখ হাসিনার বয়স বিবেচনা করি এবং আওয়ামী লীগ আরো কত সময় পরে ফিরে আসবে, আমরা যদি একটা রিয়েলিস্টিক ভাবে মানে চিন্তা করি, তো সেইখানে খুব সম্ভবত কে নেতৃত্বে আসবে ওইটা আবারও সেই সময়ই নির্ধারণ করে দিবে। আপনি দেখেন যে শেখ রেহানা বাইরে আছেন, ববি বাইরে আছে, তো তারা তো রাজনীতির মধ্যে ছিলেন, সরাসরি সেখানে আলোচনা করেন। এখন কিন্তু সুযোগ ছিল তাদের কথাবার্তা বলার, তো তারা কিন্তু কেউ কোথাও কথা বলছেন না। সজীব ওয়াজেদ জয় কথা বলে যাচ্ছেন, বিভিন্ন মিডিয়াতে কথা বলছেন, তো এই সুযোগটা কিন্তু তারাও নিতে পারতেন। তারাও কিন্তু তাদের যদি যোগাযোগ এরকম থাকতো, নিশ্চয়ই বিদেশি মিডিয়া তাদেরকে অ্যাপ্রোচ করেছে, বা মানে আমি বলছি যে নেতৃত্ব পাওয়ার যে সুযোগটা, দলের হয়ে যে কথা বলা, পরিবারের হয়ে যদি আপনি পরিবারও চিন্তা করেন, তারা কেউ কিন্তু আগে আসে নাই, সেই জয়ই কথা বলছে। ভবিষ্যতে সাইমন ওয়াজেদ পুতুলের কথা সবাই বলে যে তিনি আসবেন, কিন্তু তার তো এখন চাকরি নাই ওয়ার্ল্ড ব্যাংকে, সুতরাং সেও কিন্তু এখনো মিডিয়াতে আসছেন না। তো প্রধান নেতৃত্ব হিসাবে শেখ হাসিনার বিকল্প আমি যেটা মনে করি যে এখন পর্যন্ত যাদের সাথে আমি কথা বলছি, তারা কেউ মনে করে না যে এখনই শেখ হাসিনার পরিবর্তন প্রয়োজন, বা শেখ হাসিনাকে তারা চায় না। যা কিছু হয়েছে এটাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে যে এটা, এবং সত্যিকার অর্থে সেটাই হয়েছে যে একটা স্বাধীনতা বিরোধীদের উত্থান, মৌলবাদী শক্তির বাংলাদেশ থেকে একটা স্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আপনার ছুড়ে ফেলে দিয়েছে ক্ষমতা থেকে ষড়যন্ত্রের মাধ্যমে। তো দিন যেটা যাচ্ছে, এই তথ্যগুলি তো আসলে আরো বেশি ভালো করে আসতেছে, প্রকাশ পাচ্ছে, এবং সাধারণ মানুষ যারা ওই আন্দোলনে ছিল ওই সময়ে, তাদের মধ্যে অনেকে কিন্তু সেটা বলছে, স্বীকার করছে, তারা ফেসবুকে দিচ্ছে। তো সময় যখন যাবে এই তথ্যগুলি আরো আসবে, এবং এই সরকারের অপশাসনটা যখন, এই যে একজন যে যোগাযোগ মন্ত্রী আছে তার কথাবার্তায় ঈদে যারা বাড়িতে গেছে বেশি টাকা দিয়ে, এখনই কিন্তু তারা বুঝে ফেলছে যে
কিসের খপ্পরে তারা পড়ছে। সুতরাং এই খপ্পরগুলি যখন আরো বেশি আসবে, আপনি দেখবেন যে ইতিমধ্যেই তখন যখন আওয়ামী লীগ একটা কর্মসূচি দিবে, আওয়ামী লীগ যে আপনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে দেখা গেছে, আমিও ভিডিওটা দেখেছি, তো এখানে তখন তারা যে একটু সময় স্লোগান দিয়ে দৌড়ে পালায় যাচ্ছে, যেই সময়ে আর দৌড়ে পালাবে না, স্লোগানটা লম্বা হবে, তারা হাঁটতে থাকবে এবং তারপরে গিয়ে স্লোগান করে মিছিল করে গিয়ে সমাবেশ করবে, তখন আপনার বুঝবেন যে আওয়ামী লীগ আসলে এটা তখনই করতে পারবে যখন মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা আসবে, যখন মানুষ দূর থেকে দাঁড়ায় তারা কি বলতেছে সেটা শুনবে। সাধারণ মানুষ এটা কখন শুনবে? যখন এই সরকার অপশাসন কুশাসন শুরু করবে। ইতিমধ্যে যেটা 1 মাসের মধ্যে আমরা যেটা বললাম যে যেটা দেখা গেছে। আর আওয়ামী লীগ, হ্যাঁ, ওই আপনার যে শিরোনাম যে আওয়ামী লীগের ঘুম ভাঙবে কবে, আওয়ামী লীগ খুবই রাজনৈতিক সচেতন দল। আওয়ামী লীগ যে ইউনিয়ন পর্যায়ের বা সাধারণ যে কর্মী, তারা প্রতিদিন প্রতিনিয়ত সারা দেশে কোথায় কি হচ্ছে সবকিছুর খোঁজ খবর রাখে। আপনার যে ইউটিউবের চ্যানেলের যে ভিউ বর্ণরা, এই আওয়ামী লীগের লোকেরাই দেখতেছে, তারা সব সময় রাজনীতির মধ্যে আছে। শেখ হাসিনা কোথায় কি বক্তৃতা দিতেছে এগুলি সব তাদের নখদর্পণে আছে এবং তারা জেগে আছে। এটা সময়ের জন্য। আপনি অনেকটা বলতে পারেন যে হাইবারনেশন বলে না, শীতকাল আসলে আপনার এখন তারা সুযোগ নিচ্ছে। এবং আমি বলবো যে যেটা হয়তো আমিও শুরুর দিকে ধারণা করছিলাম যে আরো সময় লাগবে, সেই সময়টা আমি বিশ্বাস করি অনেক কমে আসবে। এবং এই কারণ হচ্ছে যে আমরা যে প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি, আমরা যে বিরোধী দলের নেতা দেখতে পাচ্ছি, আপা যেটা বললেন এই প্রসঙ্গে একটু না বললেই নয়। আপনি ধরেন হাক করা বা মানুষকে, এগুলি একটা স্বাভাবিক ঘটনা। আমরা এখানে বিদেশে থাকি, এখানে করা হয়, কিন্তু অ্যাপ্রোচটা দেখলে বোঝা যায় যে আপনার উদ্দেশ্যটা কি। আপনি যদি তার অ্যাপ্রোচটা দেখেন, তার উদ্দেশ্যটা দেখেন, চোখে মুখের যে ভাব ভঙ্গিমা এবং কোথায় সে তার হাত এবং কোথায় সে তার ঠোঁট লাগাচ্ছে, এটা দেখে বোঝা যায় যে তার মানে সে আসলে একটা, আমি বলবো যে অসুস্থ। না, এটা অসুস্থ বলতে পারেন। আমি এমন একটা দেশে থাকি, এখানে এগুলি বৈধ। সে হয়তো ওই সময় তার মাথা ওগুলি কাজ করে না, বুঝছেন। সে আসলে ওই সমকামী, এবং সে যখন কাছে যায় দেখে তখন সে নিজেকে ধরে রাখতে পারে না, সবকিছু ভুলে যায় এবং সে তার এই আসল উদ্দেশ্য চরিতার্থ করে ফেলে। এটাই এখন এইটা আসলে প্রকাশ্যে এখানকার মানুষেরা এইভাবে করে না, তো উনি এটা করে এবং এটা বোঝা যাচ্ছে যে তার যে মানে অ্যাপ্রোচটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে যে এই মিডিয়া মানুষ দেখতেছে এটাকে খারাপ ভাবে নিবে, এটা তার মাথার মধ্যে থাকে না। এটা আপনি যদি সেক্সুয়াল যারা এই ধরনের অপরাধে জড়িত, তারা এরকম ভাবে বিশ্বাস করে বলেই তারা ওই মানুষকে যে আপনি রেপ বলেন বা যে কাজগুলি বলেন, এগুলি সাইকোলজিক্যালি ওইভাবেই তারা বিশ্বাস করে যে আচ্ছা সে হয়তো বলবে না, সে হয়তো মজা পাবে, হ্যাঁ, তখন তাই এই কাজটা করে ফেলে, বুঝছেন। তো ওই শফিক আহমেদের জনাব শফিক এই কাজটাই করছে, আমাদের মাথা হেট হচ্ছে। আমি একটা সেকেন্ড একটা কথা বলতে চাই এই প্রসঙ্গে। একটা মানুষের নিজস্ব একটা পছন্দ অপছন্দ যেটাই হোক, আমি যেহেতু একটা উন্নত বিশ্বে থাকি, যে কোনো জায়গায়, কিন্তু আপনি একজন বিরোধী দলীয় নেতা, আপনার বুঝতে হবে, যদি না শিখেন, আপনি একটা অশিক্ষিত লোকও, ডাক্তার হইলেই তো আর হবে না, আপনাকে আগে শিখতে হবে যে আপনি বিরোধী দলীয় নেতা হিসেবে আপনি কি ধরনের আচরণ করতে পারবেন। না বুঝে থাকলে আপনার পুরা সভাসদকে নিয়ে এটা শেখেন, হাউ টু বিহেভ ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্যামেরা। আপনি তো আমাদের বাংলাদেশের একজন বিরোধী দলীয় নেতা, এখন আমরা চাই বা না চাই, কিন্তু যে আচরণ উনি করে, ভদ্রলোক নিজে বিদেশি মানুষ, সিম্বারাস ফিল করতেছে, সেই বোঝাই যাচ্ছে। না না আপা, আপনি যদি ভিডিওটা দেখেন, তার সাথে কিন্তু একবার চোখাচোখি হয়েছে, হাই হ্যালো হয়েছে, হাত মিলানো হয়েছে, এরপরে গিয়ে পিছন দিয়ে গিয়ে সে তার উপরে ঝাঁপায় পড়ছে। তো প্রথম যদি পিছন থেকে যাইতো তাইলে একটা কথা ছিল। তো বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, আপনি যেটা বলছেন যে বিরোধী দলের নেতা হিসাবে, সংসদ সদস্য হিসাবে কি ধরনের আচার আচরণ করা উচিত, এটা সবারই আসলে শেখা উচিত, এবং তারা সেই জায়গায় যে সম্মানটা রাখতে পারছে না। একেবারেই। এই সঙ্গে দেখুন জিয়া ভাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই। তাহলে আপনি আপনার জায়গা থেকে, একসময় তো আপনি ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রলীগের রাজনীতি করেছেন, আপনার জায়গা থেকে বলেন তো কিভাবে এই সংকট কাটিয়ে উঠবে? 5-6 মিনিট। আপনার মাইক্রোফোন অফ। আমাদের 1 নাম্বার নেতা শেখ হাসিনা, এখানে কোনো আপোষ করা যাবে না। নেতা শেখ হাসিনা এবং দেখেন বাংলাদেশের রাজনীতিতে আপনি দেখেন
80-র দশকে আপনি যখন ছাত্র রাজনীতি করেছেন, 90-এর দশকে আপনি কোনোদিন বেগম জিয়ার সঙ্গে দেখা করার কল্পনা করতে পারছেন? যে বেগম জিয়ার সঙ্গে নিয়ে যাবেন, যদি আপনাকে চ্যালেঞ্জ দেওয়া হতো যে আপনি বেগম জিয়ার কাছে নিয়ে যান, আপনি ছাত্র দলের নেতা, পারতেন না। কিন্তু আমাদের শেখ হাসিনার কাছে এমন যে কোনো কেউ যে কোনো ভাবে যে হ্যাঁ তার দ্বার গোড়ায় পৌঁছাতে পারে। 32 নম্বরে গেলেন, ঢুকতে দেবে না, কে ঢুকতে দেবে না? এই যে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার যে প্রবণতা, এটা শেখ হাসিনার আছে, বঙ্গবন্ধুর ছিল। সাধারণ আমি একটা গল্প বলি যে এই আপনার এই শামী উসমান, উনি গেছেন, ওর বাবা কি জিনিস পাঠাইছে বঙ্গবন্ধুর জন্য, ওনার গাড়িতে করে গেছে, ড্রাইভার যে পৌঁছানো, ড্রাইভারকে বঙ্গবন্ধু বলছে যে কি আসছে, বলছে হ্যাঁ আপনি তো আমাদের ভুলে গেছেন। দেখা গেলো ড্রাইভারকে নিয়ে বঙ্গবন্ধু ঘাড়ে হাত দিয়ে ড্রাইভারকে নিয়ে চলে যাচ্ছে, শামী উসমান দাঁড়ায় আছে বেচারা, বলছে আমাকে কোনো কথা, আমি যেমন ওখানে নাই। এই ছিল বঙ্গবন্ধু সাধারণ মানুষকে নিজের করে আপন করে নেওয়ার বা নিজের করে নেওয়া, যে সাধারণ একজন মানুষ আসছে, রিক্সাওয়ালা, একটা ভ্যান গাড়িওয়ালা, বা তার সঙ্গে বসে খাওয়া বা তার সঙ্গে বলে কথা বলা, এই প্রবণতা আছে। সুতরাং এই মানুষগুলোই আওয়ামী লীগের দিকে আবার এগিয়ে আসবে, কারণ